আসসালামু আলাইকুম। স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পর যে জাতীয় সরকার গঠন হয়েছে, এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক ব্যক্তি। অনেকে দাবি করেছেন, এই জাতীয় সরকারের উপদেষ্টার ভিতরে অনেকেই ফ্যাসিবাদের দোসর রয়েছেন। সুপ্রদর্শক, এমনটি দাবি করে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান তিনি বক্তব্য দিয়েছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। বিপ্লব উত্তর যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের, এটি নিয়ে আমাদের অনেকের অনেক আশা ছিল, ভরসা ছিল, অনেক চিন্তা ছিল। তবে এখন আমার মনে হচ্ছে, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে 22 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে নানান কারণে এবং যাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটা দেখে আমি বেশ শঙ্কিত, আতঙ্কিত এবং অনেকটাই উদ্বিগ্ন বলতে পারেন। এবং এই উপদেষ্টা পরিষদ নিয়ে আমি শুধু নয়, আমার মনে হয় আমার মতো অসংখ্য মানুষ সন্তুষ্ট নন এবং তারা বেশ অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট সেটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব এবং অসন্তুষ্ট হওয়ার যে যথেষ্ট কারণ রয়েছে সেই কারণগুলো নিয়েও আমরা কথা বলবো। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা যুক্ত হচ্ছেন, কিভাবে যুক্ত হচ্ছেন, আমরা অর্থাৎ এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র বলেন, জনতা বলেন, তারা কে কতটুকু অবগত বা জানে, আই ডোন্ট নো। আমরা নিজেরাও আসলে বুঝতে পারছি না। আবার এই উপদেষ্টা পরিষদে এমন কিছু লোক যুক্ত হচ্ছেন বা অন্তর্ভুক্ত হচ্ছেন অ্যাডভাইজার হিসাবে, উপদেষ্টা হিসাবে, যাদেরকে আসলে এদেশের জনগণ আগে থেকেই চেনে, যাদের ক্যারেক্টার চরিত্র সম্পর্কে আগে থেকেই চেনে। তো এই মানুষগুলো কিভাবে, কোন চ্যানেলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন, এটা আসলে যথেষ্ট ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার বক্তব্যের আপনারা সমালোচনা করতে পারেন, আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যারা দ্বিমত পোষণ করবেন, আমি অনুরোধ করব আপনারা দয়া করে তার পক্ষে যুক্তি দেখাবেন। আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার কমেন্টে আপনারা উত্তর দেবেন যে এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যাদেরকে যুক্ত করা হচ্ছে, আপনারা কি অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে হ্যাপি, সন্তুষ্ট? আপনারা দয়া করে উত্তর জানাবেন। আমি সবার বিষয়ে বলছি না, এখানে অবশ্যই কিছু চৌকস, যোগ্য, কোয়ালিফাইড দেশপ্রেমিক ব্যক্তি আছে, তাদের নিয়ে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এটি একটি বিপ্লব উত্তর অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং এখানে শতভাগ দেশপ্রেমিক এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাইরে কেউ আসবে এটা ভাবাই যায় না। কারণ এটি যদি কোনো গতানুগতিক সরকার হইতেন, একটা ধারাবাহিক নিয়মের মধ্যে বা নিয়মের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হইতেন, তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে ঠিক আছে, তিনি কোনো একটি চ্যানেলের মাধ্যমে এখানে চলে আসছেন। কিন্তু যারা আসছে তাদের নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন, যথেষ্ট। কয়েকজনের নাম তো আপনারা সবাই জানেন। একজন তো ইতিমধ্যে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য প্রায় পাগল হয়ে পড়েছে। আওয়ামী লীগকে কীভাবে তিনি প্রতিষ্ঠা করবেন, কীভাবে তিনি আওয়ামী লীগের দেশে আবার পুনর্জন্ম দিবেন, তার জন্য সদা ব্যস্ত হয়ে পড়েছেন এবং কাজও শুরু করেছেন। তাহলে বলুন, এই ব্যক্তিটি কিভাবে এই উপদেষ্টা পরিষদে জায়গা পেলেন? কোন চ্যানেলে, কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে এখানে অন্তর্ভুক্ত করা হলো? ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে আজকের বাংলাদেশ, ছাত্র জনতা কখনোই এই জিনিসটা কি আপনার মনে হয় মেনে নেবে বা প্রত্যাশা করেছিল, চিন্তাও করেছিল যে আমরা যাদেরকে চেয়ারে বসাবো বা চেয়ারে যারা বসবে তারা আবার আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে? এটি আমার মনে হয় না ছাত্র জনতা কখনো চিন্তাও করতে পেরেছিল বা পেরেছে। তাহলে ওই ব্যক্তিটি কিভাবে এখানে আসলেন? আবার 111-এর কুশীলব যারা, সেও দেখলাম উপদেষ্টা হয়েছেন। সবাই জানেন ভাই, আমি নাম বলতে চাচ্ছি না, গণমাধ্যমেই তো চলে আসছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। 9/11 আপনার 111-এর অন্যতম কুশীলব, তিনিও আজকে উপদেষ্টা। তাহলে আপনি বলুন, এই উপদেষ্টা পরিষদ নিয়ে আপনি কতটুকু হ্যাপি, কতটুকু সন্তুষ্ট? তারা কতটুকু ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে? অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ভাই অসুবিধা নেই। 2 দিন হোক, 1 দিন হোক, হোয়াট এভার। আমাদের কথা হচ্ছে, আমরা তো ওই চেয়ার বা ওই চেয়ারে যাওয়ার জন্য পাগল প্রায় বা একদম উঠে পড়ে লেগেছে, বিষয়টি এমন নয়। আমাদের কথা হচ্ছে, যে রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আবার ওই ফ্যাসিবাদী চরিত্রের কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে, তাহলে এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না, এটা মেনে নেওয়ার কোনো সুযোগও নেই। কারণ যে ফ্যাসিবাদকে আপনি রক্ত দিয়ে প্রতিহত করেছেন, জীবন দিয়ে আপনি প্রতিহত করেছেন, বিতাড়িত করেছেন, সেই জায়গায় আপনি আবার যদি সেই ফ্যাসিবাদের কুশীলব যারা, তারা যদি ক্ষমতার চেয়ারে বসে, এটা আপনি মেনে নিতে পারবেন? বলেন, বাংলাদেশ কি যোগ্য ব্যক্তি ছিল না? আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আপনি বলুন, এই মাহমুদুর রহমান কোন দিক দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার অযোগ্য ব্যক্তি? কোন দিক দিয়ে?
তার নলেজ, তার এক্সপিরিয়েন্স, তার যোগ্যতা, তার দেশপ্রেম, কোনটাতে ঘাটতি আছে আমাকে দেখান। আমি তো মনে করি 100-তে 100 ভাগ দেশপ্রেম রয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ভিতরে। অত্যন্ত নির্যাতিত এই ব্যক্তিটি, এবং তার যে জ্ঞান অভিজ্ঞতা কোনোটাই কম নয়। অথচ এরকম মাহমুদুর রহমানের মতো ব্যক্তি আমার দেশ পত্রিকার এই সরকারে জায়গা পাচ্ছে না কেন? অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান, কোনো টিচার যখন রাজপথে সেভাবে নেমে কথা বলার সাহস দেখায় নাই, গুটি কয়েক যারা দেখিয়েছিলেন তার মধ্যে একজন সলিমুল্লাহ খান। ওনার সেই 8 মিনিটের বক্তব্য যারা শুনেছেন, আমার মনে হয় না ওনাকে ভুলে যাওয়ার কথা। ব্রেকের ওই আসিফ মাহতাব সহ বেশ কয়েকজনের মধ্যে অধ্যাপক সলিমুল্লাহ খান অন্যতম। এই অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি কোন দিক দিয়ে অযোগ্য? তাহলে তিনি কেন জায়গা পাচ্ছেন না এখানে? তার মানে একটি বিশেষ চ্যানেল মেইনটেইন করে এই উপদেষ্টারা এখানে জায়গা পাচ্ছেন। সেই চ্যানেলটা আমাদের বের করতে হবে বন্ধুগণ। ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার, সুতরাং উপদেষ্টারা কিভাবে এখানে আসছে, কারা আসছে, এটি আমাদের অবশ্যই জানতে হবে। এটা আমাদের অধিকার, রাইট, প্রত্যেকটা নাগরিকের অধিকার। আপনারা ওই 111-এর কুশীলব আওয়ামী লীগের পেপাত্তাদের এখানে ঢুকাবেন, এটা আমরা মেনে নিতে পারি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। কোনোভাবেই এক চুল পরিমাণ এটা আমরা সহ্য করবো না, বরদাস্ত করবো না, মেনে নিতে পারবো না। আমি শুধু দুটো ব্যক্তির নাম বললাম, অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই দুটো ব্যক্তির ভিতরে আমি মনে করি 1% ঘাটতি পাবেন না কোনো দিক দিয়ে। 100% দেশপ্রেম রয়েছে, অভিজ্ঞতা বলেন, যোগ্যতা বলেন, সব দিক দিয়ে। তাহলে এই ব্যক্তিগুলো কিভাবে এখানে জায়গা পাচ্ছে না? হয় আমার বুঝে আসে না। ডক্টর তুহিন মালিক, সেও একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি এখানে আসার মতো আমি মনে করি। আজকে বাংলাদেশের দেশপ্রেমিকরা যদি এই জায়গায় অন্তর্ভুক্ত না হয়, তাহলে আমাদের রক্তের মাধ্যমে অর্জিত বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, এখানে যে সবাই খারাপ কিংবা অযোগ্য তা বলছি না, এখানে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অবশ্যই আমাদের আল্লাহর একটা বিশেষ রহমত হিসাবে আমরা তাকে পেয়েছি, এটি আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। তিনি কিন্তু রাজি নাও হতে পারতেন। তিনি যদি মনে করতেন যে না, আমার রাজনীতি পছন্দ নয়, আমি দায়িত্ব নেব না, তাহলে আমরা আরও বিপদে পড়তাম, আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে যাইত। এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হওয়াতে বা সরকারের প্রধান হওয়াতে আমরা যে আল্লাহর রহমত কিভাবে পেয়েছি, এটা আসলে কল্পনার বাইরে। পৃথিবীর কোনো দেশ এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্ন তোলার ন্যূনতম যোগ্যতা রাখে না, শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের কারণে কোনোভাবেই যোগ্যতা রাখে না। ইভেন আপনারা দেখেন, ভারতের মতো দেশ সবার আগে সর্বপ্রথম এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারকে সমর্থন দিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। ঘটনাটি বিরল মনে হচ্ছে না আপনাদের কাছে? কিন্তু এর ভিতরে অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আরেক সময় বলবো। এখন আসুন, এই যে আমাদের বিপ্লব এবং বিপ্লবোত্তর যে স্বাধীনতা, এটি আসলে বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি না আমরা একটা কাজ অতি দ্রুত করতে পারি। এবং এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি প্রধান একটি কাজ। কি জানেন? সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতিবিলম্বে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে। এবং বর্তমান যে এক্সিস্টিং উপদেষ্টা পরিষদ, এটি তখন ক্যাবিনেট হিসাবে তিনি পরিচালনা করবেন। এবং ওনাকে রাষ্ট্রপতি ঘোষণা করার বেশ কয়েকটি রাস্তা রয়েছে, বেশ কয়েকটি ওয়ে রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো শীঘ্রই। তবে আমি এতটুকু বলি, এখন যে আইনের অধীনে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আইন যেহেতু বলা হয় সংবিধানকে, আর এই সংবিধান হচ্ছে শেখ হাসিনার হাতে গড়া ফ্যাসিবাদ তৈরির কারখানা, এবং এই ফ্যাসিবাদ তৈরির কারখানা এবং ফ্যাসিস্ট সংবিধানের অধীনেই যেহেতু আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ নিয়েছেন, আমি মনে করি এই জায়গায় বড় একটি গলদ এবং বড় একটি সমস্যা লুকায়িত রয়েছে। এই সমস্যা থেকে উদ্ঘাটন কিংবা এই সমস্যা থেকে উত্তরণের উপায় একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতিবিলম্বে আমাদের রাষ্ট্রপতি বানাতে হবে, প্রেসিডেন্ট বানাতে হবে এবং চপ্পুকে ওই পদ থেকে সরাতে হবে। এটা যদি আমরা করাতে না পারি, তাহলে সামনে হয়তো বিপদ আমাদের এখনও অপেক্ষা করছে। বন্ধুগণ, আমি আবারও বলছি, আমার কথার সাথে যুক্তির সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, হোয়াট এভার। আপনারা দয়া করে আমার কথার পরিপ্রেক্ষিতে যুক্তি দেখাবেন। ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য সহ আমাদের বাংলাদেশের তাত্ত্বিক গবেষক ফরহাদ মাজার ভাই বিস্তারিত এ বিষয়ের উপর তারা কিন্তু তুলে ধরেছেন। গতকালের আগের দিন ফরহাদ মাজার ভাইয়ের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, তিনিও একমত এবং তিনিই বলেছেন যে এটি না করলে এই যে রক্তস্নাত বাংলাদেশের উপরে আজকে আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি, এটি যে কোনো সময় বেহাত হওয়ার সম্ভাবনা সমূহ। বন্ধুগণ, ভুলে যাবেন না, রাজপ্রাসাদের ভিতরে অনেক কিছু ঘটে, সেটা ওই রাজা বাদশাদের আমল থেকেই। জনগণ রক্ত দেয়, ছাত্ররা জনগণ রক্ত দেয়, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে রাজকীয় চেয়ারের কুশীলবরা অনেক কিছু পাল্টে দেয় সেকেন্ডের মধ্যে।
এই ইতিহাস কিন্তু আমাদের সবার জানা। তো সেই জায়গায় আমি আজকে এই কথাগুলো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে আমি ব্যক্তিগতভাবে উপদেষ্টা পরিষদ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। এখানে এমন কিছু ব্যক্তি ইতিমধ্যেই যুক্ত হয়েছেন উপদেষ্টা হিসাবে, যারা ফ্যাসিবাদের সহযোগী হয়ে অতীতে কাজ করেছেন, ফ্যাসিবাদের সহযোগী হয়ে ভূমিকা রেখেছেন। আর আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে হাজার মানুষ শহীদ হয়েছেন এই বিপ্লব বা অভ্যুত্থানে, সেই শহীদদের উপরে দাঁড়িয়ে আজকের এই বাংলাদেশে যে ফ্যাসিবাদকে আমরা কবর দিয়েছি, সেই ফ্যাসিবাদের কোনো কুশীলব সহযোগী যদি আমাদের এই রক্তের উপরে দাঁড়িয়ে বিপ্লবী সরকারি জায়গা পায়, এটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয়? আপনি বলুন, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, মেনে নেওয়ার কোনো বিষয়? অথচ এই ফ্যাসিবাদ হটানোর জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন, তাদের পরিবার বলেন কিংবা যারা আহত হয়েছেন, বারবার নির্যাতিত হয়েছেন, তাদেরকে এই অন্তর্বর্তী সরকারে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমি দুটো ব্যক্তি নিয়ে বারবার বলছি। মাহমুদুর রহমান, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার অন্যতম যোগ্য একজন ব্যক্তি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই, শতভাগ যার দেশপ্রেম নিয়ে যার ন্যূনতম কম্প্রোমাইজ তিনি করেন নাই। তাকে রক্তাক্ত করা হয়েছে আদালতের ভিতরে, সবাই দেখেছেন, দেশে পর্যন্ত থাকতে দেয় নাই। এই ব্যক্তিটাকে কেন আমরা কাজে লাগাতে পারলাম না, সম্মান দিতে পারলাম না? ভয়, এই প্রশ্ন অবশ্যই আমাদের করতে হবে বন্ধুগণ। অধ্যাপক সলিমুল্লাহ খান, তিনি যখন রাজপথে নেমেছিলেন, কয়জন শিক্ষক কথা বলেছেন প্রকাশ্যে মিডিয়াতে? কয়জন ছাত্রদের সাথে রাজপথে মিছিল করেছেন? গুটি কয়েক, 2-4 জন, তার মধ্যে সলিমুল্লাহ খান একজন। তিনি কেন এই অন্তর্বর্তীকালীন সরকারে আসতে পারলেন না? ভাই, এই কথাগুলো আমাদের অবশ্যই বলতে হবে। আমি এখনো বলছি, আবারও বলছি, বঙ্গভবনের ভিতরে অনেক অনেক মেকানিজম চলছে এবং এটা চলবে। আমরা যদি সতর্ক না হই, বঙ্গভবনের ভিতরে যে কেরামতি শুরু হয়েছে এটি আরও প্রলং করবে, দীর্ঘায়িত হবে। মনে রাখবেন, এই বঙ্গভবন এখনো আমাদের নয়, এই বঙ্গভবন এখনো শেখ হাসিনার। তাই এই বঙ্গভবনকে যতক্ষণ না পর্যন্ত আমরা আবর্জনা মুক্ত করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঝুঁকিমুক্ত নই। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি হিসাবে আমাদের ঘোষণা দিতে হবে। অনতি বিলম্বে, এটা একবারই কাল বিলম্ব করা যাবে না। ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেন প্রেসিডেন্ট শাসিত অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তারপরের কাজ হচ্ছে আমাদের এই সংবিধান পরিবর্তন করা। এই সংবিধানের অধীনে ভাই আগামীতে যা কিছু করেন, কোনোটাই বাংলাদেশের কল্যাণে আসবে না, কোনোটাই দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে না। কারণ এই সংবিধান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটি ফ্যাসিবাদী একটা সংবিধান। এই সংবিধান কখনোই বাংলাদেশের জনগণের মঙ্গলার্থে, কল্যাণার্থে তৈরি করা হয়নি। এই সংবিধান দিয়ে কিচ্ছু হবে না, দেশের ন্যূনতম কোনো মঙ্গল আসবে না, কল্যাণ আসবে না। এই সংবিধান পরিবর্তন করতেই হবে। এবং এই সংবিধান পরিবর্তন করার অন্যতম একটা উপায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট ঘোষণা করা। কারণ ওনারা যদি অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করেন, তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না। কারণ সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে একটা লেজিসলেটিভ বডি লাগবে, অর্থাৎ একটা সংসদ লাগবে, পার্লামেন্ট লাগবে, যেটি আমাদের নেই এবং সুযোগও নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে করার। কিন্তু বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থাটাই হচ্ছে, যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করতে পারি এবং প্রেসিডেন্টের চেয়ারে বসাতে পারি, তাহলে আমরা বাকি কাজগুলো খুব সহজেই করতে পারব। বন্ধুগণ, লাইভটি শেয়ার করবেন। এই কথাগুলো অত্যন্ত জরুরি, প্রত্যেককে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত। এমন কিছু ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে যুক্ত হলেন বা হয়েছেন, যাদেরকে নিয়ে আমরা প্রচণ্ড রকমের অরিট, যারা ফ্যাসিবাদের কুশীলব ছিলেন, সহযোগী ছিলেন, তারা কিভাবে এখানে বসতে পারে এই চেয়ারে, আমাদের চিন্তাই করতে পারছি না আমরা, কেমনে সম্ভব এটা? আবার একজন আইসা চেয়ারে বসেই ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ ভালো মতো দল গুছাক, রাজনীতি করুক, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দল গুছাক। চিন্তা করতে পারেন? ওনার কি পরিমাণ স্পর্ধা, সাহস হলো যে ফ্যাসিবাদকে ছাত্র জনতা রক্ত দিয়ে কবর দিয়েছে, সেই ফ্যাসিবাদকে আবার তিনি বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চান। আপনি নিজেকেই জিজ্ঞেস করুন, কিভাবে এটা সম্ভব? তাই আমি আমার প্রিয় ছাত্র জনতার প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আবার একটি পরিবর্তন করা হয়েছে, এটাও আমি মেনে নিতে পারছি না। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন একজনকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে আপনারা সবাই চিনেন। আজকেই তিনি শপথ নিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি 111-এর সময় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার সর্বাত্মক চেষ্টা করেছেন। 7-8 সালের ঘটনা সবাই জানেন। আসলে ভিতরে অনেক কিছু ঘটতেছে। আমরা ছাত্র জনতা যদি সজাগ না হই, তাহলে আসলে
কিছু বলার নেই ভাই। যাই হোক বন্ধুগণ, এই কথাগুলো অত্যন্ত জরুরি বলে মনে করেছি, এই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে ব্যক্তিগুলো আসলে আমরা ভেবেছিলাম এখানে আমরা দেখতে পাবো এই অন্তর্বর্তীকালীন সরকারের, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত, অরিক বলতে পারেন। অন্যথায় আসলে অনেক কিছু ঘটতে পারে এবং ঘটার সম্ভাবনা আছে। এখন আমাদের করণীয়, আমি আবারও বলছি, আমাদের করণীয় দুটো। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতিবিলম্বে প্রেসিডেন্ট বানাতে হবে। আর এই কাজটি একমাত্র ছাত্র জনতাই সম্ভব পারে। ছাত্র জনতাই একমাত্র এই কাজটি করতে পারবে। কীভাবে পারবে সেটি আমি কালকে আলোচনা করব। আর 2 নম্বর আমাদের কাজ, ছাত্র এবং জনতাকে সজাগ দৃষ্টি রেখে পাহারা দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে পাহারা দিতে হবে। একটু যদি এদিক ওদিক করার চেষ্টা করে, সাথে সাথে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। এই দুটো কাজ আমরা যত দ্রুত করতে পারবো তত দ্রুতই আমাদের জন্য মঙ্গল এবং ভালো। তাহলে আমি আবার বলছি, প্রথম কাজ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতিবিলম্বে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে হবে। আর 2, এই সরকারকে পাহারা দিতে হবে, আমাদের ছাত্র জনতাকেই এই পাহারা দায়িত্ব পাহারা দিতে হবে। তবে আশা করি ইনশাআল্লাহ আমরা হয়তো ভালো কিছু দেখতে পাবো। অন্যথায় আমরা যে আশঙ্কার কথা বলছি সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের এই বক্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।